পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি অন্যতম পর্যটন কেন্দ্র হলো মায়াপুর। ভাগীরথী নদীর পূর্ব পাশে এই মায়াপুরের অবস্থান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই প্রধান বাণীর সাথেই মনে পড়ে যায় ইতিহাসের পৃষ্ঠায় জলজলিত মহাপ্রভু চৈতন্যদেব ও গৌরাঙ্গর কথা, যা মায়াপুর ও নবদ্বীপের সাথে একাংশই সংযুক্ত। এই বাণী যার দ্বারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার নাম না বললেই নয়, শিলা প্রভুপদ, যে পৃথিবীর নানা ক্ষেত্রে, ফ্রান্স হোক, আমেরিকা হোক বা যেখানেই হোক, এই সনাতন ধর্ম প্রচার করেছেন, তিনি হল শিলা প্রভুপদ। এই ইস্কন মন্দির আজ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বৃহৎ ইস্কন মন্দিরে পরিণত হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আনাদার নিউ ব্লগ। আশা করছি টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন। মায়াপুর ইস্কন সাথে নবদ্বীপের টোটাল ট্যুরটাই হচ্ছে। এখন আমরা ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি নিউ আলিপুর স্টেশনে। যেমন বলেছিলাম চলে এসেছি। এখন বাজে প্রায় অ্যারাউন্ড মনে হয় 6:52-53, আর আমাদের 6:56-তে ট্রেন আছে, তোমরা যেটা জানোই আশা করছি। তো 6:56-এর ট্রেন, ওই জন্য আমরা এখন ওয়েট করছি এখানে ট্রেনের জন্য। ওইদিকে আমাদের টোটাল 12 জন এসছে, তো সবাই দাঁড়িয়ে আছে, আমরা ওই জন্য এখন ওয়েট করছি। প্রথমত বলে রাখা যাক, আমাদের নিউ আলিপুর থেকে রয়েছে ডাইরেক্ট শিয়ালদা পর্যন্ত ট্রেন, এবং শিয়ালদা থেকে টোটাল 2 পদ্ধতিতে আমরা কিন্তু মায়াপুর পৌঁছাতে পারি। প্রথমত আমরা শিয়ালদা থেকে কৃষ্ণনগর 25 টাকার বিনিময়ে পৌঁছে যেতে পারি। তারপর টোটো রিজার্ভ করে পার হেড 50 থেকে 60 টাকার বিনিময়ে আমরা কিন্তু পৌঁছে যেতে পারি জেটি ঘাটে, এবং জেটি ঘাট থেকে 3 টাকার বিনিময়ে আমরা পৌঁছে যেতে পারি মায়াপুর। দ্বিতীয় পদ্ধতি হলো হাওড়া থেকে কাটওয়া লোকাল ধরে নবদ্বীপে নামা, যা 25 টাকা ভাড়া পড়বে। এছাড়া নবদ্বীপ থেকে ঘাট যেতে 25 থেকে 30 টাকা, এবং ঘাট থেকে মায়াপুর যেতে 10 টাকা। এইভাবে কিন্তু আমরা দুটো পদ্ধতির মাধ্যমে পৌঁছে যেতে পারি মায়াপুর। তবে একটা কথা, যেটা হচ্ছে সিজনালি কিন্তু এটা চেঞ্জ হয়। টোটো রিজার্ভের ভাড়া কখনো 30 টাকা, আবার সিজনে 50-60 টাকা পর্যন্ত যেতে পারে। নিউ আলিপুর থেকে এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন, আর এখন আমরা তাড়াতাড়ি করে এগিয়ে চলেছি আমাদের ট্রেন ধরার জন্য, যা শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাবে, এবং কৃষ্ণনগর থেকে আমরা যাব তারপরে মায়াপুর। আমাদের ট্রেনটা হচ্ছে 31819 শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, যা 7:53 ছেড়ে 10:10 আমাদের শিয়ালদা আমাদের কৃষ্ণনগর নামিয়ে দেবে। তো দেখো, এখন আমরা ট্রেনের ভিতর রয়েছি, আর ট্রেন ইতিমধ্যে ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। আর এখানে দেখো আমাদের সবাই বসে আছে। ফাইনালি আমরা কিন্তু অনেকক্ষণ জার্নির পরে পৌঁছে গেছি কৃষ্ণনগর সিটি জংশন। এখন বাজে 10:18, আমরা 10:15 ভিতরেই নেমে গেছি কৃষ্ণনগর স্টেশনে। আর এখানেই আমরা কিন্তু আজকের আমাদের স্টেশনেই ব্রেকফাস্টটা সেরে নেব, কারণ সবাই তাই করে থাকে। এবং এখান থেকে কিন্তু আমরা চলে যাব টোটো করে ডাইরেক্ট স্বরূপগঞ্জ ঘাটে, কৃষ্ণনগর স্টেশনে, এবং এখান থেকে আমরা যাব মায়াপুরে। এই দেখো। তো কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু আমরা যাত্রা করব মায়াপুরের উদ্দেশ্যে। তো সেটা কীভাবে যাই পুরো ভিডিওটা শেয়ার করব। এছাড়াও আজকের সারা দিনটাই তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে কাটাবো বা কী। তো সব কিছু দেখতে গেলে দেখতে হবে পুরো ভিডিওটা একদম শেষ করবো। তো এখন আমি খুব টায়ার্ড, কারণ প্রায় 2.5 ঘন্টা যাত্রা করে এখন আমরা পৌঁছে গেছি শিয়ালদা থেকে কৃষ্ণনগর। কৃষ্ণনগর স্টেশনে এখন চলছে আমাদের ব্রেকফাস্ট, অর্থাৎ প্রায় বাজে এখন 10:30 মতো। আর সবাই এখন একদম খিদে পেয়ে গেছে সবাই, কারণ অনেক সকালে সবাই বেরিয়েছে। 20 টাকার বিনিময়ে আমরা 4 পিস কচুরি এবং আনলিমিটেড তরকারি দিয়ে খেয়ে নিলাম আজকের ব্রেকফাস্ট, যেটা করলাম আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব স্টেশনের বাইরে এবং চলে যাব অটো স্ট্যান্ডে। কৃষ্ণনগর মানেই হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্য আর গোপাল ভাঁড়ের বাড়ি। আর গোপাল ভাঁড় আমাদের সবার কাছেই একটা আবেগ। টিভিতে
আমরা প্রায়শই দেখে থাকি গোপাল ভাঁড় কার্টুন, আর তার সাথে যে কৃষ্ণনগরের এক বিস্তর কানেকশন সেটা তো আমরা সবাই জানি। তাই জন্য আমি ভেবেছিলাম হয়তো কৃষ্ণনগরের সাথে গোপাল ভাঁড়ের খুব কানেকশন থাকবে, তবে সেরকম কিছু না পেলেও এক অন্যরকম আবেগ তো থাকে। এখন হচ্ছে পুরো সিজন, তাই জন্য আমাদের টোটো বুক হয়ে গেছে এবং টোটোতে আমাদের পার হেড নিল 50 টাকা করে। এটা কিন্তু সিজন না থাকলে কিন্তু এটা 30 টাকাও হতে পারে, আবার 40 টাকাও হতে পারে। তো দেখো এখন আমরা টোটো করে পৌঁছে গেছি যে ফেরিঘাট, স্বরূপগঞ্জ ফেরিঘাট, ওটা করে এখন আমরা এগিয়ে চলেছি ফেরিঘাটের সামনে। শোনা যাচ্ছে এখানে 3 টাকার বিনিময়ে কিন্তু আমরা পৌঁছে যাব, মানে এই পার থেকে ওই পার, এই পার থেকে ওই পার যেতে মিনিমাম মানে চোখের পলকে আমরা যেন পৌঁছে যাবো, মাত্র 2 মিনিট মতো লাগবে। তো আমরা টোটাল মায়াপুরে পৌঁছে যাবো। দূরে দেখতেই পাচ্ছ কত নৌকা এই পার থেকে এই পার ঘুরছে, প্রচুর মানুষ কিন্তু এখন এসছে, তাই জন্য এখন কিন্তু প্রচুর ভিড় আছে মায়াপুরে। আর ওখান থেকে দেখো এখানে মানে প্রায় এখন আমাদের লাইন দিয়ে রীতিমতো দাঁড়িয়ে রয়েছি। তো দেখো এখন বাজে প্রায় মনে হয় 11টা মতো, আর এখন আমরা 11টা সাড়ে 11টা মতো বাজে এখন। আর এখন আমরা এবারে আমাদের নৌকায় উঠে পড়ছি, প্রচুর মানুষ আমাদের সাথে উঠছে। সামনে ওই পাড়টা পরিষ্কার দেখা যাচ্ছে, আর এখন আমাদের নৌকা ছেড়ে দিয়েছে, আর 1-2 মিনিটের বেশি তো লাগেই না যেতে। তো আমরা একটুখানি এনজয় করছি এই টাইমটাকে, এরকম একটা ফিলিংও খুব ভালোই হচ্ছে। মোটামুটি নৌকার ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি ওই পারে মায়াপুরে। ফেরিঘাট থেকে বেরিয়ে এই জায়গাটাতে দাঁড়িয়েছি। এই হোটেলের সামনে প্রচুর আছে, শ্রীকৃষ্ণ হোটেল, তারপরে গীতাঞ্জলি হোটেল, এছাড়া অনেকগুলো হোটেল এখানে অলরেডি রয়েছে। আমাদের যে মঠ সেটা হচ্ছে, আমাদের হোটেলটার নাম কি গো? মঠ, ওই মঠের নাম গোসাম্বী মঠ। আচ্ছা, তো আমাদের হচ্ছে গোসাম্বী মঠ, ওই মঠেই আমরা যাব এবারে। মঠে মাত্র 20 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেছি আমাদের গোস্বামী মঠে, যেটার ভাড়া নিয়েছে 600 টাকা করে, যেটা আমরা আগে থেকেই বুক করেছিলাম। আর এর থেকে মায়াপুরের ইস্কন মন্দির কিন্তু খুবই কাছে। আমরা ফাইনালি কিন্তু টোটো করে, যেটা 20 টাকা করে নিল, আমরা ফেরিঘাট থেকে চলে এসেছি আমাদের হোটেলে, যেটা তোমাদের আগেই বাইরেটা দেখলাম, গোস্বামী মঠ। তো সেটার মধ্যে এটা হচ্ছে আমাদের হোটেল, দেখতে পাচ্ছ। এবং একটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের পিছন দিকে পড়েছে, এবং এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। তবে কিসের, গোস্বামী মঠ বিশাল বড়, আর আমাদের রুমটা পড়েছে একদম পিছনের দিকে, এবং এই পিছনের জানলা দিয়ে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইস্কন মন্দির, যা এখনো কর্মরত বা যা এখনো তৈরির কার্য চলছে। তো এই হচ্ছে সেই মায়াপুরের ইস্কন মন্দির, যার জন্য বিখ্যাত হচ্ছে পুরো মায়াপুর। এই হচ্ছে আমাদের টোটাল রুম, দেখতেই পাচ্ছ, আর এইদিকে রয়েছে বাথরুম। তো রেস্ট নেওয়ার পরে একটু চান ফান করে রেডি হয়ে আমরা খেতে বেরোবো, এবং তারপরে দেখা যাবে বাকি যা যা করবো। 2000 years later একদম রেডি পুরোপুরি, এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি, নেমে আমরা চলে যাবো খেতে, মানে আজকে দুপুরবেলা লাঞ্চ করতে। তো কোথায় যাই বা কি সব দেখাবো, চলো জলদি নামি, এখন দেরি হয়ে যাচ্ছে। তো আমাদের মঠের উল্টো দিকে ছিল জাহ্নবী হোটেল, হোটেল জাহ্নবী বলে একটা রেস্টুরেন্ট, যেখানে আমরা চলে এসেছিলাম আমাদের দুপুরবেলা লাঞ্চ করতে। আমাদের দুপুরবেলার লাঞ্চে মধ্যে অপশন ছিল মাছ, মাংস, ডিম, চিংড়ি সবই, তবে আমি নিয়েছিলাম ভেজ থালি। ভেজ থালিতে সিম্পল ডাল, ভাত, পাঁপড় ভাজা, ফুলকপি আলুর তরকারি আর পালং শাক ছিল। তো ওটাকে একদম খেয়ে পেট পুজো করে একটু রেস্ট নিতে আমরা চলে যাবো হোটেলে। তো রেস্ট ফ্রেস্ট নিয়ে এখন প্রায় বিকেল 3টে, আর এখন আমরা বেরিয়ে পড়েছি আবার সাইট সিনের জন্য। তো দেখতে পাচ্ছ, দেখো, চলো এখন আমরা যাচ্ছি সাইট সিনের জন্য। আমাদের টোটোটা বলা আছে, তো সেই জন্য এখন আমরা যাচ্ছি। তো সবটা বাকিটা দেখাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে যে লোকাল সাইট সিন করতে সেটা দেখতে, এবং তার জন্য পার টোটো নিয়েছিল 250 টাকা করে, আর আমরা ছিলাম 5 জন। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এবং দেখো আমরা এখন টোটোয় যেতে যেতে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই ইস্কন মন্দির। তবে এখন আমরা ইস্কন মন্দির ঢুকবো না, আমরা প্রথমে ঘুরে আসবো দূরের সাইট সিনগুলো। তার মধ্যে আমাদের প্রথম সাইট সিন হলো নিমাইয়ের যে জন্মস্থান, যেটা বলছে নিমতলার নিচে। তবে ইতিহাস অনুযায়ী এবং সব কিছু জানা অনুযায়ী চৈতন্য মহাপ্রভু হন নিমাইয়ের জন্ম নবদ্বীপে। তবে এখানেও একটা কল্পিত জায়গা, যেখানে বলা হয়েছে যে
নিমতলার নিচে জন্ম নিমাইয়ের, তো সেটাই এখন দেখতে যাব। তবে ভিডিও তো ভিতরে অ্যালাউড না, তো বাইরে যতটা দেখাতে পারবো ঠিক ততটা। এখানে কিন্তু লেখাই রয়েছে যে কোনো ফটো বা ভিডিওগ্রাফি চলবে না, তো সেটাই হলো তো আমরা এখন ভিতরে ঢুকে এই চৈতন্য মহাপ্রভুর যে জন্মস্থান যা মায়াপুরে দেখানো হচ্ছে, তো সেটা দেখে আসবো। এই হলো সেই নিম গাছ যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম হয়েছিল। মায়াপুরের এই জায়গা অনুযায়ী বলা হয় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম এই নিম গাছের তলায় হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর এমন এক জন্মস্থান দেখে মন শান্ত স্নিগ্ধ হয়ে গেল। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থান বল্লাল সেনের যে বল্লাল ঢিপি সেখানে পৌঁছে গেলাম। এও মায়াপুরের এক অন্যতম পর্যটন কেন্দ্রে আজ পরিণত হয়েছে। এখানে পরিষ্কার লেখা আছে বল্লাল ঢিপি, সেইটার সম্পর্কে। এই বল্লাল ঢিপি কিন্তু বল্লাল সেন অর্থাৎ সেন বংশের মহারাজা তারই যে পৈতৃক ভিটে তারই এখানে উল্লেখ। এটা দেখে কিন্তু অনেকটা মানে এক ঝলকে যখন আমি দেখলাম অনেকটা মনে পড়ে গেল সেই যে পুরনো যে রুইন্সগুলো পড়ে থাকতো সেইগুলো। আর এখন সানসেটের টাইম খুবই কিন্তু ভালো লাগছে, খুব চকচক করছে জায়গাটা। দারুণ লাগছে, খুবই সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। আমরা কিন্তু বল্লাল ঢিপি থেকে চলে এসেছিলাম জগন্নাথ মন্দিরে, যেখানে আমরা জুতো খুলে একদম প্রবেশ করে যাচ্ছি। এখানে কিন্তু সম্পূর্ণ একটা স্টোরি তুলে দেওয়া হয়েছে আমরা যখন জগন্নাথ মন্দিরে ঢুকেছি। যে পুরীর যে জগন্নাথ মন্দিরে যে আমরা জানি যে যখন তৈরি হয়েছিল কাঠ দিয়ে পুরো মূর্তিটা, তখন রাজাকে বলেছিল এই ব্যক্তি যে দরজা যতক্ষণ না সম্পূর্ণ হচ্ছে যাতে দরজা না খোলে, কিন্তু রাজা কৌতূহলবশত খুলে দেয় এবং তারপরই এটা অসম্পূর্ণ থেকে যায়। এখানে তার ব্যাপারেই কিন্তু পুরো সব কিছু বলা হয়েছিল যে যখন এনার কাছে সেই স্বপ্নটা এসেছিল যে তারা জগন্নাথ দেবকে ক্রিয়েট করার, তখন এইসব পরপর করে ঘটনাগুলোকে আলাদা আলাদা করে সাজানো রয়েছে।
দেখো এখানেই রয়েছে আমাদের জগন্নাথের মন্দির, অপরূপ মন্দিরের ভিতরে অপরূপ এক মূর্তি। আর ওইদিকে রয়েছে একটা অন্যরকম জিনিস, সেটা তোমাদের দেখাবো। চলো। এখানে রয়েছে খুব সুন্দর একটা ফুলের বাগান। তো জগন্নাথ মন্দির থেকে এখন আমরা চলে এসেছি শ্রী চৈতন্য গৌরিয়া মঠ। আর এখন প্রায় বিকেল 5টা, আর একদম অন্ধকার হয়েই এসছে। তো চলো এখন আমরা ঘুরে নেব এই শ্রী চৈতন্য মঠ। সূর্যি মামা ডুব দিয়েছে, এখন নেমেছে সন্ধে। তবে এই সন্ধ্যের মধ্যেও আমরা চলে এসেছি শ্যামকুণ্ডু ও রাধাকুণ্ডু দেখতে। দেখো এখন অন্ধকারেও যতটুকু ফোটানো যাচ্ছে তো সেটাই এখানে দেখানো হচ্ছে। আমরা মাথায় একটুখানি জল দিয়ে একটুখানি প্রণাম করে আমরা চলে যাবো আমাদের পরবর্তী এবং শেষ গন্তব্যে। কিছু শেষে আমরা এখন চলে এসেছি ইস্কন মন্দিরে, যে আরতি হয় সন্ধ্যা আরতি দেখতে। কিন্তু এখন এখানে প্রচুর ভিড়, তার মধ্যেও যতটা দেখানো যায় ততটা চেষ্টা করছি। আরতি দেখার পরে আমরা রাত্রিবেলার ভোগ গ্রহণ করব বলে গীতা ভবনের 45 টাকা দিয়ে কুপন কেটে নিয়েছিলাম, এবং রাত্রিবেলা এখন আমরা চলে এসেছি সেই ভোগ প্রসাদ নেওয়ার জন্য, সেই ভোগ প্রসাদ খাওয়ার জন্য। তো দেখো এখানে একসাথে কত লোক বসেছে এবং আমরাও এখানে চলে এসেছি। তো
যারা যারা বসতে পারবে না মাটিতে তাদের জন্য কিন্তু টেবিল চেয়ারেরও আলাদা করে ব্যবস্থা রয়েছে। তো এখানে দেওয়া শুরু হয়ে গেছে, এখানে আগে শালপাতা দিয়ে দিল, তারপর এক এক করে সবাইকে জল দিচ্ছে। এছাড়াও তারপরে একে একে ভাত দিল, তারপরে ডাল দিল, এবং যখনই যা দিচ্ছে খুব ভালো পরিমাণে দিচ্ছে, যে যতবার চাইছে সে ততবার পাচ্ছে। খুব ভালো করে, খুব সুন্দর খাবার দাবার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খুব কোয়ালিটিটাও খুব ভালো, ভোগের খুব কোয়ালিটিটাও ভালো। আর এখানে এত লোকের সাথে একসাথে বসে খাওয়া একদম অন্যরকমই এক্সপিরিয়েন্স।